দীপক দা, আজ বাংলায় স্বাগত আপনাকে। আমাদের মহেশতলায় দেখলাম যেরকম হিন্দুদের উপর আক্রমণের ঘটনা, একই ঘটনা দেখেছি মুর্শিদাবাদে, শামসেরগঞ্জে। হিন্দুরা সেখানে আক্রান্ত হয়েছেন। একই পুনরাবৃত্তি আবার মহেশতলায়। পশ্চিমবঙ্গ থেকে কি সেই 30-70-এর যে ভাগাভাগিটা, সেটা কি কোথাও গিয়ে বেড়ে চলেছে? 30% কি বাড়ছে নাকি? 30% বাড়ছে, সেটা তো বাড়ছেই। কারণ আপনারা যদি সীমান্তবর্তী জেলাগুলো দেখেন তাহলে সেখানে যে ডেমোগ্রাফিক সিচুয়েশন সেটা প্রতিদিনই পরিবর্তিত হচ্ছে। এবং বাংলাদেশ থেকে, মায়ানমার থেকে আহ, রোহিঙ্গারা সেখানে আসছে এবং তারা খুব সহজেই ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড এগুলো পেয়ে যাচ্ছে। সেটা একটা বিষয় আছেই। আর তার সঙ্গে সঙ্গে এখানকার ভিতরের যে সমস্ত শাসক যারা আছে তাদেরও একটা মদত রয়েছে। শাসক যদি নিরপেক্ষ থাকতো, শাসক যদি নিষ্ক্রিয় না থাকতো, তাহলে পরে এই ঘটনাগুলো ঘটতে পারে না। তাহলে কোথাও গিয়ে কি এই যে সীমান্তর কথা বললেন, তা সীমান্ত বারবার তৃণমূলের দায়ী করেছে যে সীমান্ত দেখার দায়িত্ব, নিরাপত্তা সেটা বিএসএফ এর, সেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে। তাহলে কোথাও গিয়ে কি বিএসএফ এর উপরেই কি এটা এই গাফিলতির পুরো দায়টা পড়ছে না? দেখুন, সীমান্ত কয়েক হাজার কিলোমিটারের যে সীমান্ত, সেই সীমান্ত শুধুমাত্র বিএসএফকে দিয়ে পাহারা দেওয়া সেটা কার্যত অসম্ভব। সেইখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নাগরিকরা পালন করে। অর্থাৎ ধরুন, আমি যে পাড়ায় থাকি, আমার পাড়ায় যদি নতুন লোক আসে, নতুন লোকটি কেমন, কি করে, কোথা থেকে আসলো, সেটা আমারও দায়িত্ব বর্তায়। তো সেই কারণে সীমান্তবর্তী যে এলাকাগুলো আছে, যে সমস্ত জায়গায় বিশেষত কাঁটাতার নেই, সেই সমস্ত জায়গাগুলোতে তৃণমূলের প্রশ্রয়ে সাধারণ মানুষ কিছু বলতে পারছে না। যার জন্য কি আছে, তারা খুব সহজেই তারা এসে এখানে গা ঢাকা দিচ্ছে। এবং সেই সমস্ত জায়গায় যখন দুজনের জায়গায় তিনজন হয়ে যাচ্ছে, তারা ভারী হয়ে যাচ্ছে, আরও দুজনকে ডেকে নিয়ে আসছে, পাঁচজন হয়ে যাচ্ছে, এভাবেই সংখ্যাটা বাড়ছে। তাহলে কোথাও গিয়ে তাহলে রাজ্য প্রশাসনের একটা যে দেখাশোনার যে দায়িত্ব, সেটা কোথাও গিয়ে একটা খামতি থাকছে বলে আপনি মনে করছেন? 100%। কারণ আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, এই তিনটের মধ্যে রেশন কার্ড আর ভোটার কার্ড যদি দেখেন, সেক্ষেত্রে আপনাকে নিশ্চিতভাবে সেটা বিডিও অফিসের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এবং সেই আধিকারিকদের সার্টিফিকেটের পরিপ্রেক্ষিতেই কিন্তু আধার কার্ডও তৈরি হচ্ছে। আমি যে এলাকার বাসিন্দা, অর্থাৎ ফালাকাটা, সেখানেই বিডিও অফিস জড়িত ছিল এই ধরনের সার্টিফিকেট তৈরির ক্ষেত্রে। তারা সার্টিফিকেট দিয়েছে, এটা প্রমাণিত সত্য। যখন আমরা প্রতিবাদ করেছি, তখন কয়েকদিন পরে, অর্থাৎ ঘটনা জানাজানি হওয়ার বেশ কয়েকদিন পরে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। পুলিশ তাকে খুঁজে পাচ্ছিল না। সাধারণ মানুষ দেখছিল, সে বাজারে যাচ্ছিল, ঘুরছিল, ফিরছিল, কিন্তু পুলিশ তাকে খুঁজে পাচ্ছিল না। তো সেরকম ঘটনাই ঘটে। আপনারা জানেন যে তৃণমূলের নেত্রী মঞ্চে দাঁড়িয়ে বলেছে, আপনাদের সার্টিফিকেটের দরকার হলে অমুকের সঙ্গে যোগাযোগ করুন এবং সেখান থেকে আপনারা ভোটের নাম তুলুন। তো এগুলো কারা করছে সবাই জানে। এটা নতুন কিছু নয়, এটা তৃণমূল আসার পর থেকে এগুলো জোর কদমে চলছে। কিন্তু এখানে একটা প্রশ্ন উঠছে, আপনারা মুর্শিদাবাদে যখন ঘটনা ঘটেছে হিন্দুদের উপর আক্রমণের ঘটনা, বা মহেশতলায় আমরা দেখলাম, তারপর আপনারা প্রতিবাদ মিছিল করছেন, কিন্তু সেই প্রতিবাদ কি একেবারে গ্রাউন্ড লেভেল অর্থাৎ গ্রাসরুট লেভেল পর্যন্ত কি পৌঁছাচ্ছে? নাহলে হিন্দুরা ঐক্যবদ্ধ কেন হচ্ছে না? এক শ্রেণীর ধর্মীয় মানুষেরা, তারা মুসলমান সম্প্রদায়ের মানুষেরা, তারা যখন ইউনিটি হয়ে লড়াইটা করছে, তাহলে হিন্দুরা যারা মানুষ, তারা কেন এই এত সব কিছু দেখার পরেও তারা কেন জোটবদ্ধ হচ্ছে না? তাহলে কোথাও গিয়ে কি আপনাদের যে প্রতিবাদের ভাষা, সেটা কোথাও গিয়ে কি একটু খামতি থাকছে বলে মনে করছেন? দেখুন, ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক দল, তারা কিন্তু কোনো হিন্দু সংগঠন নয়। হিন্দুদের ঐক্যবদ্ধ করবার দায় বা দায়িত্ব
সেটা কিন্তু শুধুমাত্র বিজেপির উপরে বর্তায় না। বিজেপি রাজনৈতিক দল হিসাবে তারা মনে করে যে যেহেতু দেশ আমার কাছে প্রথম পছন্দের, প্রথম আমার ফার্স্ট প্রায়োরিটি হলো দেশ, সেই কারণেই আমরা সমস্ত জাতীয়তাবাদী নাগরিকদের ঐক্যবদ্ধ করবার চেষ্টা করি। শুধুমাত্র হিন্দু এ কথা কিন্তু আমাদের জন্য খাটে না। আমরা রাজনৈতিক দল, হ্যাঁ, হিন্দুদের জন্য অন্য কোনো সংগঠন হয়তো ভাবছে। এছাড়া যে বিষয়টা আছে, হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে না এটাও কিন্তু ঠিক নয়। আজকে তারা ঐক্যবদ্ধ হয়েছে বলেই শামসেরগঞ্জের মতো জায়গায় দুজন খুন হওয়ার পরেই সেই ঘটনাটা সরকার সেখানে নজর দিতে বাধ্য হয়েছে। হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে বলেই মহেশতলার ঘটনায় সেদিনই বিকালবেলা রাজ্য সরকার সেখানে পুলিশ পাঠাতে বাধ্য হয়েছে। বিজেপি যদি না থাকতো, বিজেপির যদি এই প্রতিবাদ না থাকতো, হিন্দু যদি ঐক্যবদ্ধ না হতো, তাহলে কিন্তু মুর্শিদাবাদের শামসেরগঞ্জে 1946 সালের 16ই আগস্ট যেরকম হাজার হাজার মানুষ খুন হয়েছে, তেমন হাজার হাজার মানুষ সেদিন খুন হয়ে যেত। এবং মহেশতলাতেও সেদিন আর একটা রায়ট বা আর একটা ডাইরেক্ট অ্যাকশন ডে দেখতে হতো, কিন্তু সেটা হয়নি। এটা বিজেপির প্রতিবাদের ফল বলতে পারি। তবে আমাদের আরও অনেক পথ যেতে হবে। এই ঘটনাও যেন না হয়, ততটা শক্তিশালী ভারতীয় জনতা পার্টিকে হতে হবে। আমরা ধর্মীয় মেরুকরণের পক্ষে নই। কিন্তু এখানে বারবার তৃণমূলের তরফ থেকে একটা পাল্টা অভিযোগ করা হয়, বা অন্য বিরোধী রাজনৈতিক দল, বিজেপি বিরোধী যারা রাজনৈতিক দলগুলি রয়েছে তারা অভিযোগ করে যে ধর্মীয় মেরুকরণের রাজনীতি একমাত্র বিজেপি করে। কারণ আমরা বিরোধী দলনেতার মুখে শুনেছি, তিনি অ্যাসেম্বলি বাইরে দাঁড়িয়ে একাধিকবার বলেছে, আমি জিতেছি হিন্দুদের ভোটে, আমি হিন্দুদের বিরোধী দলনেতা। এরকম একাধিক বক্তব্য যদি আমরা দেখি, সেরকম দেখতে পাবো। তাহলে কোথাও গিয়ে তো একেবারে স্ট্যাম্প লেগে যাচ্ছে বিজেপির সঙ্গে যে আপনারা শুধুমাত্র হিন্দুদের জন্যই ভোটটা করছেন বা রাজনীতি করছেন। এই কথাকে অস্বীকার করছেন? দেখুন, আমরা সকলের কাছে ভোট চাইছি, হিন্দুরা ভোট দিচ্ছে, বাকিরা সেই অর্থে সেই পরিমাণে আমাদের ভোট করছে না, অতএব সেটা বলতে হচ্ছে, সেটাই আমরা বলছি। এর বাইরে তো কিছু নয়। আমাদের যে ভোট পরিসংখ্যান আছে তাতে পরিষ্কার হিন্দুরা বিজেপিকে ভোট দিচ্ছে, সে কথাই বিরোধী দলনেতা বলেছে। এর মধ্যে তো অন্য কিছু ভাববার মতো জায়গা নেই। সংখ্যালঘু যারা আছে তারা যদি আমাদের ভোট দেয় আমরা অস্বীকার করে ফেলবো, সেরকমটা নয়। সংখ্যালঘুরা যদি আমাদের ভোট দেয়, তার পার্সেন্টেজ যদি আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটা পার্সেন্টেজ থাকে, আমরা নিশ্চিতভাবেই বলবো যে সংখ্যাগুরু সম্প্রদায়ের এই পার্সেন্টেজ আমরা পেয়েছি, সংখ্যালঘু সম্প্রদায়ের এটা আমরা পেয়েছি। আমরা পাচ্ছি না সেটাই বলেছি, এর মধ্যে তো অন্য রকমের কিছু নেই। 26শে বিধানসভা ভোটে যদি এ রাজ্যে ক্ষমতায় ফিরতে হয়, অমিত শাহজি বলে গেছিলেন আপনাদের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে 40% ভোট বর্তমানে রয়েছে জেতা আসনগুলোতে, সেখানে যদি আরও 4 থেকে 5% ভোট বেশি করা যায়, তাহলে এ রাজ্যে ক্ষমতায় ফেরা একেবারে নিশ্চিত। তাহলে ওই যে 4 থেকে 5% যে ভোট বাড়ানো, সেটা কি শুধুমাত্র হিন্দুদের উপর নির্ভর করছে, নাকি অন্য ধর্মীয় মানুষ যারা রয়েছে তাদের ভোটও আপনাদের কাছে অগ্রাধিকার পাবে? প্রত্যেকের ভোটই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা জানি যে প্রত্যেক ব্যক্তির, ভারতবর্ষের নাগরিকের একটি করে ভোট আছে, তো প্রতিটি ভোটই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা সবার কাছে আবেদন রাখছি ভোটের, যারা দেবে তাদেরই স্বাভাবিকভাবেই তাদেরকেই আমরা স্বাগত জানাবো। এতে সংখ্যাগুরু সংখ্যালঘু সকলেই হতে পারে, কিন্তু অতীত অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি যে সংখ্যালঘু সম্প্রদায়ের যারা রয়েছেন তাদের সিংহভাগ মানুষ, যেহেতু তৃণমূল কংগ্রেস তাদেরকে তোষণ করে, তৃণমূল কংগ্রেসের সময়ে তাদের নামে কোনো থানায় কেস হয় না, যত বড় অপরাধী করুক না কেন। তারা হেলমেট না পরলেও পুলিশ তাদের ধরবার সাহস দেখায় না। তো সে কারণে তারা হয়তো তৃণমূলকে বেশি সমর্থন করে,
কিন্তু আমাদের দিকে তাদের সমর্থন যদি এগিয়ে আসে আমরা তাদের নিশ্চয়ই স্বাগত জানাবো। আমরা সকলকে ঐক্যবদ্ধ করেই আমরা 5% ভোট বেশি করবার দিকে নজর দিচ্ছি। এখানে একটা ইন্টারেস্টিংলি অন্য কথা বলি, আপনি বলেছেন এবং বিজেপি বাকি নেতারাও বলে এসেছে যে তৃণমূল সরকার শুধুমাত্র মুসলমানদের তোষণ করে এবং তাদের ভোটটা পায়। এখানে রাজনৈতিক মহলের একাংশ বলে যে তৃণমূলই নাকি সব থেকে বড় মুসলিম বিরোধী। কেন? কারণ তার আমলেই, তৃণমূলের আমলেই মাদ্রাসায় নিয়োগ হচ্ছে না, শুধুমাত্র মৌলবীদের যারা রয়েছেন তাদেরকে কিছু ভাতা দিয়ে রেখে দিচ্ছে, ভাতার রাজনীতি। তাহলে আখেরে তাদের সার্বিক উন্নয়ন কিন্তু তৃণমূল সরকার করছে না, শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতি তাদের জন্য রেখে দিয়েছে, লোভ দেখিয়ে তাদের ভোটটা নিচ্ছে। তাহলে তৃণমূল তো তাহলে মুসলিম বিরোধী হচ্ছে এক প্রকার, এটা বলছে রাজনৈতিক মহলে। মানে এই তত্ত্বটা কি আপনি মানবেন? এটা কোনো রাজনৈতিক মহলের বক্তব্য নয়, এটা অনেক সংখ্যালঘু সম্প্রদায়ের লোক এটা বলছে, কিন্তু তারা এটাও ভালোই জানে যে তৃণমূলের আমলে শুধু মাদ্রাসায় নিয়োগ বন্ধ আছে তা নয়, সমস্ত স্তরের নিয়োগ বন্ধ আছে। অতএব শুধু তাদের ক্ষেত্রে বাধা মানে নিয়োগ হয়নি এ কথা সত্যি নয়, সর্বস্তরের নিয়োগ বন্ধ আছে। চাকুরিতে তারা ঢোকানোর জন্য টাকা নিয়ে ঢুকিয়েছে, সেটা আজকে প্রমাণিত সত্য। এগুলো সর্বস্তরে আছে, কিন্তু তাদের যে বিশেষ সুবিধা প্রদান, অর্থাৎ পশ্চিমবঙ্গে যদি আপনি দেখেন তাহলে দেখতে পাবেন যে হিন্দুরা এখানে দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মর্যাদা পায়। আপনি একটা মোটর সাইকেল নিয়ে যাচ্ছেন, সঙ্গে আরেকজন মোল্লা যাচ্ছে, মোল্লার মাথায় সেই পাতলা টুপিতেই হয়ে যাবে, আপনার মাথায় যদি হেলমেট না থাকে কড়কড়া আপনাকে সেখানে ফাইন দিয়ে বা হাতে গুজে দিয়ে আপনাকে যেতে হবে। এ ধরনের ঘটনা আকছাড়ি আপনাদের বিভিন্ন মিডিয়াতে দেখতে পাওয়া যায়। তো এই যে প্রথম শ্রেণীর নাগরিকের মর্যাদা, এটাও তাদের ক্ষেত্রে কি কম সুবিধা? এটা তো তারা ভাবছে যে আমাদেরই রাজত্ব চলছে, এবং সত্যিই তাই চলছে। আমরা সবসময় ভয়ে থাকি, সন্ত্রস্ত হয়ে থাকি। হ্যাঁ, নিশ্চয়ই আমরা সন্ত্রস্ত, কারণ কোনো রকমের গণ্ডগোল হলে শাসকের খাড়া আমাদের উপরে নেমে আসতে বিন্দুমাত্র দ্বিধা করবে না। আপনি দেখুন না, এই যে মহেশতলার ঘটনা যদি আমরা দেখি, মহেশতলায় আমরা কি দেখলাম? যখন ওরা পাথর ছুড়ল সেই সময়ে পুলিশ কিছু করলো না, পুলিশ পালালো। পরে সন্ধ্যার সময় যখন কয়েকজন হিন্দু একত্রিত হলো তখন তাদের দিকে লাঠি উঁচিয়ে চলে গেল। তো এর মানে কি তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক না? তারা দিনের বেলা একবার আক্রান্ত হলো মুসলিমদের দ্বারা, রাতের বেলা আর একবার আক্রান্ত হলো পুলিশের দ্বারা। এ ঘটনা সবাই দেখেছে, আপনারা দেখিয়েছেন। তো সেটাই, হিন্দুরা দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মর্যাদা পাচ্ছে। কিন্তু এখানে ইঙ্গিতপূর্ণভাবে পুলিশরা পর্যন্ত মার খাচ্ছে, মানে মহিলা পুলিশ আমরা দেখেছি, আমাদের মুখোমুখি বলেছেন তারাও আক্রান্ত হচ্ছে। পুলিশ মন্ত্রী খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারই আধিকারিকরা মার খাচ্ছেন কাদের হাতে? একটা শ্রেণীর মানুষের হাতে। কোথায় যাচ্ছে প্রশাসন? প্রশাসন আবার কি? প্রশাসন কিছু নেই। এবারে মনে করুন দুটো পুলিশ মার খেলে যদি মনে করুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর দল তৃণমূল কংগ্রেস যদি 10টা ভোট বেশি পায়, উনি আরও দুজনকে পাঠিয়ে দেবেন, মার খেয়ে চলে আসো। উনি এরকমই শাসক, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। ওনার পুলিশ মার খাচ্ছে বলে ওনার মনে খুব দুঃখ হয়েছে এরকম নয়, উনি খুব খুশিতে আছেন যে যাক আমার 10টা ভোট বেশি হয়েছে, এরকমই ব্যাপার। মহেশতলা কাণ্ড নিয়ে আপনারা রাজভবনে গেছিলেন, রাজ্যপালের সঙ্গে কথা বলেছেন, রাজ্যপাল কি আশ্বাস কি দিলেন আপনাদেরকে? দেখুন, রাজ্যপালের কাছে আমরা বিষয়টি জানাতে গিয়েছিলাম। আমাদের বিরোধী দলনেতা বাইরে বেরিয়ে বলেছেন যে পশ্চিমবঙ্গ সরকার ঠিকঠাক মতো রিপোর্ট দেয় না রাজ্যপালকে, কিন্তু রাজ্যপালের সমস্ত বিষয় জানা প্রয়োজন। রাজ্যপালের কাছে আমরা সেই বিষয় জানাতেই গেছি যে এখানকার ঘটনা কতটা ভয়াবহ সে বিষয়টা তাকে আমরা জানাতে গিয়েছি। এবং একই সঙ্গে তিনি এর আগে শামশেরগঞ্জের বিষয় নিয়ে বলেছিলেন যে আর একটি এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে পরে এখানে 356 জারি হওয়া উচিত। সেই কথাটা তাকে আর একবার আমরা আগ্রহের সহিত এবং অত্যন্ত বিনয়ের সহিত স্মরণ করিয়েছি। এবং একই সঙ্গে হাইকোর্টের যে রায় রয়েছে যে এখনও ইচ্ছা করলে সংখ্যালঘুরা যেখানে আক্রান্ত হবে আর কি, সেখানে বিএসএফ বা আধা সামরিক বাহিনী মোতায়েনের যে রায়, সে রায়টাও আমরা যাতে বলবৎ হয় প্রয়োজনে, সেই বিষয়টা তাকে আগ্রহ জানিয়েছি।
তাহলে শেষ যখন দেখা করলেন মহেশতলা বিষয় না, তখন রাজ্যপালকে এটা বলেছেন যে পরবর্তী সময়ে যদি এরকম পরিস্থিতি হয় একেবারে সেই সময়ের কথাই আমরা বলেছি যে মহেশতলার ঘটনা যদি পশ্চিমবঙ্গ সরকার যদি আয়ত্তে না নিয়ে আসতে পারে তাহলে এই ব্যবস্থা করা হোক। রাষ্ট্রপতি শাসন। রাষ্ট্রপতি শাসন সঙ্গে সঙ্গে আমাদের আধা সামরিক বাহিনী মোতায়েন, যেটা তার কাছে মনে হবে উপযুক্ত সেটাই তিনি করবেন, এটাই আমরা আগ্রহ রেখে এসেছি। ভোটের আগে যদি রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়, এর আগে রাষ্ট্রপতি শাসন সেরকম কিছু নয়। আমাদের সাধারণ মানুষ কোথাও যেন আক্রান্ত না হয়, সাধারণ মানুষ যেন কোনো গোষ্ঠীর দ্বারা আক্রান্ত হয়ে নিজের জীবন জীবিকা থেকে তারা যেন বঞ্চিত না হয়, এটাই আমরা জানাতে গেছি। এই সময় রাজ্যপালের সঙ্গে যদি এই ব্যাপারে আর কথা বলেন, তাহলে কি রাজ্যপালকে এই রিকোয়েস্ট আপনাদের তরফ থেকে থাকবে যে রাষ্ট্রপতি শাসন জারি করে দেওয়া হোক? সেটা পরিস্থিতির সাপেক্ষে আমরা নিশ্চয়ই আমাদের মধ্যে আলোচনা করে সেই সিদ্ধান্ত নিয়ে আমরা তাকে তৎকালীন পরিস্থিতিতে যা আলোচনা হবে, সিদ্ধান্ত হবে, সেটাই আমরা জানাবো। আজকের দিনে দাঁড়িয়ে কিছু বলবার অবকাশ নেই।